মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে গেছে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকে মুসলিমদের ওপর যেন এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। কারণ হিসেবে মুসলিমরা বেশি সংখ্যক ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, সেই কারণে কি শুভেন্দু অধিকারী প্রতিশোধ নিতে এমন আইন এনেছেন? সমালোচকদের মতে পশ্চিমবঙ্গের মুসলিমদের কোণঠাসা করতে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর প্রভাব শুধু মুসলিমদের ওপরে নয়, রাজ্যের সাধারণ মানুষের ওপরও পড়েছে। যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, অনেকে এর বিরুদ্ধে আন্দোলনও করেছেন। আন্দোলনের কারণ শুধু একটি সাধারণ আইন নয়, গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞার কারণে মুসলিমদের গরু কেনা কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী খামারি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ বলছেন, এই গরু কি তাহলে নরেন্দ্র মোদী সরকার কিনবে? এমন উত্তেজিত কথা সাধারণ মানুষের সহজে বলে না। ঘটনা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ক্ষমতার নতুন সমীকরণে বাংলার প্রশাসনিক কেন্দ্র থেকে একটা নির্দেশ এলো, যেটা সাধারণ মানুষের ভাষায় বলা হয় এক ধরনের অলিখিত সংবিধান। ফিটনেস সার্টিফিকেট, পরিবহন বিধি, পশু কল্যাণ আইনের জটিল সব ধারা উপধারার মোড়কে মুড়ে মূলত যেটা করা হলো সেটা হচ্ছে কোরবানির সময় গবাদি পশু কেনাবেচার পথে কার্যত একটা ইস্পাতের দেওয়াল তুলে দেওয়া। উদ্দেশ্য প্রকাশ্যে বলা হলো পশু সুরক্ষা, কিন্তু রাজনৈতিক মহলে সবাই জানেন আসল টার্গেট কি ছিল, বা বলা ভালো আসল টার্গেট কারা ছিল। রাজনৈতিক হিসেবে যারা এই কৌশল সাজিয়েছেন, তারা একটি মৌলিক সত্য ভুলে গিয়েছেন। বাংলার গ্রামীণ পশু অর্থনীতি কোনো একক সম্প্রদায়ের ব্যাপার নয়। এটা একটা জীবন্ত বাস্তুতন্ত্র, যেখানে হিন্দু কৃষক গরু পালেন, মুসলিম ব্যবসায়ী সেটা কেনেন, আবার সেই টাকা ঘুরে ফিরে হিন্দু মুদি দোকান, কাপড় ব্যবসায়ী, সার বিক্রেতার পকেটে যায়। এই চক্রটা শত শত বছরের পুরনো। এটা কোনো সরকার তৈরি করেনি, এটা বাংলার মাটির মানুষ তৈরি করেছে, বাংলার মানুষেরই তৈরি করা। এখন ভাবুন তো, সেই চক্রের একটা মাত্র গিটে যদি কেউ কাঁচি চালায় তাহলে কি হয়? যা হওয়ার সেটাই হচ্ছে এখন। গ্রামের পর গ্রামে যেসব কৃষক সারা বছর নিজের সন্তানের মতো গবাদি পশু পালন করতেন, ঘাম ঝরিয়ে খড় কিনতেন, ভুসি জোগাড় করতেন, রাত জেগে অসুস্থ গরুর সেবা করতেন, তারা আজ আবিষ্কার করছেন যে তাদের সেই পশুটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিক্রি করার কোনো উপায় নেই, রাখার সামর্থ্য নেই। যে গরুটা ছিল তাদের মেয়ের বিয়ের সঞ্চয়, সেটা আজ তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এই যন্ত্রণাটা বোঝার জন্য একটু ভেবে দেখুন, একজন প্রান্তিক চাষি যার পুরো সংসারের ভরসা ওই দুটো গরু, কোরবানির হাটে সেগুলো ভালো দামে বিক্রি করে মহাজনের ধার শোধ হতো। ছেলেটাকে হয়তো এবার স্কুলে ভর্তি করাতে পারতেন, কিন্তু আজ সেই দুটো গরুকে নিয়ে তিনি কি করবেন? খোলা মাঠে ছেড়ে দেবেন, নাকি নিজের খাবারের ভাগ কমিয়ে ওই পশুটির খাবারের যোগান দেবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ থেকে আসে না। গ্রামে গ্রামে হিন্দু কৃষকরা আজ রাস্তায় অবরোধ করছে। তাদের মুখে একটাই কথা, আমাদের ধর্ম বাঁচাতে গিয়ে আমাদের সংসারটা উজাড় করে দিতে হচ্ছে। এই ক্ষোভ কোনো পরিকল্পিত আন্দোলনের নয়, এটি খাঁটি কাঁচা অকৃত্রিম যন্ত্রণারই বহিঃপ্রকাশ। এদিকে শহরের চিত্রটা কম ভয়ঙ্কর নয়। কলকাতার এমন কিছু পুরনো পাড়ায় চোখ রাখুন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মাংসের ব্যবসা চলে আসছে। সেখানে লোহার শাটারগুলো আজ নামানো হয়েছে। কোনো জোর জবরদস্তি হয়নি, কোনো লাঠিচার্জ করা হয়নি, কেউ এসে হুমকিও দেয়নি। তবু দোকানদাররা নিজেদের চুপচাপই ঝাঁপ নেমে দিয়েছেন। এই নীরব আত্মসমর্থনের পেছনে যে ভয় কাজ করছে, সেটা কোনো সরকারি প্রজ্ঞাপনের ভয় নয়, সেটা হলো অনিশ্চয়তার ভয়, অস্তিত্বের ভয়, আগামীকাল কি হবে সেটা না জানার ভয়। এই গল্পটার আসল গভীরতাটা কতটুকু সেটা এখনো স্পর্শ করেনি। ধরুন এই নীতি শুধু বাংলায় নয়, সারা ভারতের পূর্ণমাত্রায় কার্যকর হলো, তাহলে কি কি ঘটবে সেটা যদি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যায়, তাহলে চুলের গোড়া শিরশির করবে। প্রথম ধাক্কাটা আসবে আন্তর্জাতিক বাজারে। অনেকেই জানেন না, মহিষের মাংস রপ্তানি করে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এই রপ্তানি থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আসে। গরু নিষিদ্ধ হলে সেই নিষেধাজ্ঞার ছায়া অচিরে মহিষের উপর পড়বে। সেটা সময়ের ব্যাপার মাত্র। তখন এই রপ্তানির ধারাটা শুকিয়ে গেলে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার যে ক্ষতি হবে, সেটা সামলানোর ক্ষমতা কি আদৌ আছে? দ্বিতীয় ধাক্কাটা আরো মারাত্মক। এটা দুগ্ধ শিল্পের একেবারে শিকড় থেকে উপড়ে ফেলবে। চিন্তা করে দেখুন, একটা গাভী যখন বয়সের কারণে আর দুধ দিতে পারে না, তখন খামারি সেটাকে বিক্রি করেন, সেই টাকা দিয়ে নতুন গাভী কেনেন, আর এই চক্রটা চলে আসছে যুগ যুগ ধরে। এখন যদি সেই বিক্রির পথটাই বন্ধ হয়, তবে খামারি ওই অকেজো গরুটাকে নিয়ে কি করবেন? প্রতিদিন খাবার দেবেন? কতদিন? কোন টাকায় দেবেন? একটা সময় আসবে যখন ওই বোঝা আর বহন করতে সম্ভব হবে না। সেদিন ওই গরুগুলোকে রাতের আধারের রাস্তায় ছেড়ে দেওয়া হবে। উত্তরপ্রদেশের এই ছবিটা এখন জলজল করে বাস্তবে। লক্ষ লক্ষ পরিত্যক্ত গরু সেখানে কৃষকদের ফসল ধ্বংস করছে। রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সেই একই দুঃস্বপ্ন কি বাংলার ঘাড়েও চাপতে বসেছে? তৃতীয় আঘাতটা আসবে চামড়া শিল্পের ওপর। কলকাতার বিখ্যাত চামড়া কমপ্লেক্স, যেখানে হাজার হাজার পরিবারের রুটি রুজি জড়িয়ে রয়েছে,
সেই কাঁচামালের অভাবে একদিন ঠিক সেটাই নিশ্চুপে বন্ধ হয়ে যাবে। সেটা কাঁচামালের অভাবে একদিন ঠিক ততটাই নিশ্চুপ হয়ে যাবে যতটা আজ পার্ক সার্কাসের মাংসের দোকানগুলোতে হয়ে গেছে। জুতো, ব্যাগ, বেল্ট, মানিব্যাগ এসবের কারখানায় তালা পড়বে। যে ব্র্যান্ডগুলো বাংলার গর্ব ছিল সেগুলো ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন চলে উঠবে। চতুর্থ ধাক্কাটা নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হলো পুষ্টি সংকট। এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষের কাছে গরুর মাংস ছিল সবচেয়ে সস্তা প্রোটিনের উৎস। সেটি বন্ধ হয়ে গেলে চাপ পড়বে মুরগি আর ছাগলের ওপর। চাহিদা বাড়বে, যোগান সেই তুলনায় বাড়বে না, ফলে দাম উঠবে আকাশে। মধ্যবিত্ত পরিবার সপ্তাহে 2 দিন মাংস রান্না করবে, তিনি হয়তো মাসে একবারও সেটা পারবেন না। আর দরিদ্র পরিবারগুলো তাদের থালায় প্রোটিনের জায়গাটা ধীরে ধীরে শূন্যতায় ভরে উঠবে। এদিকে দুধ, দই, পানি, ঘি এসবের উৎপাদনও যদি ডেয়ারি শিল্পের সাথে সঙ্গে সঙ্গে কমে যায়, তবে বিকল্প প্রোটিনের শেষ আশ্রয়টুকু আর থাকবে না। একটা ধীর গতিতে কিন্তু অমোঘভাবে পুষ্টিহীন, রুগ্ন, দুর্বল একটি প্রজন্ম তৈরি হবে। আর সরকার তখন করদাতার টাকায় হাজার হাজার গোশালা বানাতে হবে। সেই গোশালা চালাতে যে অর্থ লাগে সেটা কোথা থেকে আসবে? স্বাস্থ্য খাত থেকে, শিক্ষা বাজেট থেকে, রাস্তাঘাটের উন্নয়ন তহবিল থেকে? যে লক্ষ লক্ষ মানুষ চামড়া, মাংস আর পশুপালনের শিল্পে কাজ হারাবেন, তাদের পুনর্বাসনের দায়িত্বই কে নেবে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আজ পর্যন্ত রাজনীতির মঞ্চ থেকে আসেনি। আসল সত্যটা হলো, অর্থনীতি কখনো ধর্মের পোশাক পরে আসে না। অর্থনীতি নির্মম, অর্থনীতি নিরপেক্ষ। সে জানে না কে হিন্দু কে মুসলিম, সে শুধু জানে চাহিদা আর যোগানের ভাষা। সেই ভাষা যখন কেউ জোর করে ব্যাকরণ বদলাতে যায়, তখন পুরো ব্যাকরণটাই ভেঙে পড়ে। আপনি কি মনে করছেন এই সিদ্ধান্তের পরিণতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার মতামতটা কমেন্টে জানান। আর এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়।